সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করব এখন। আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান তিনি কিভাবে বললেন আমাদের, তারই আলোচনা নিয়ে আসছি আজ। আলোচনা প্রসঙ্গে আচার্যদেব বলছেন, বাপুনি বেধিবেশ ভট্টাচার্যকে একটা কথা বলল, যদি কেউ এটা কোনো গচ্ছিত কাজ করে আর সেটা থেকে নিষ্কৃতি চায়, তাহলে কতবার কি জপ করার কথা শাস্ত্রে আছে। আচার্যদেব বললেন, বলি হ্যাঁ, এটা হতে পারে। অনর্গল নাম করলে মন্ত্রজপ ছেড়ে দে, খালি যদি নাম করে যাও আর আকুলভাবে নাম করতেই থাকো আর ঠাকুরকে এই বলে হুঙ্কার ছাড়ে যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, দেখবে যে আস্তে আস্তে এই তীব্রতা আর থাকবে না। অপর প্রসঙ্গে তিনি বললেন, কাল এক সাহেব এসেছিল। তিনি এখানের দৈনন্দিন কার্যক্রম মানে প্রার্থনায় আসছি, নাম পাঠে আসছি, লোকের সাথে কথা বলছি, দিনের পর দিন একই রুটিন। এইসব দেখে সুব্রত দাকে জিজ্ঞেস করছিলেন, উনি 365 দিন এই রকম করেন, রবিবার শনিবার ছুটি নেই। জিজ্ঞেস করছিলেন, এক্সান্টেড হন না, ব্রান্ড আউট হয়ে যান না? কোনো হলিডে নাই, লাগাতার মানুষের মধ্যে ঘিরে থাকা অবস্থায় তিনি কথা বলছেন। এতে তিনি ব্রান্ড আউট হন কিনা এটা হচ্ছে তার প্রশ্ন। এটা তিনি খোঁজার চেষ্টা করেছেন। পরে বলছেন, ঠাকুর নিয়ে যে থাকে তার আবার ছুটি কিসের? সে তো বিভিন্নতার মধ্যে বৈচিত্র্য পেয়ে যাচ্ছে। আমাদের কোনো রবিবার নাই, আমরা তো এইভাবেই বেশ আনন্দিত থাকি। মুকুলদা বললেন, আজ্ঞে, আমরা সারাদিন একটা ফুরফুরে মন নিয়েই কাটাই। আচার্যদেব বললেন, এক্স্যাক্টলি, ঠাকুরের কথা ভাবছি, এইসব আলোচনা হচ্ছে, সেগুলো দিনের কত মুহূর্তে মনে জেগে উঠে ভুরভুরির মতো করে। আমরা একটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকি। যারা চাকরি করে, এই অফিসে কাজ করছে, টাকা ছাপানোর মেশিনের মতো চলছে ছপছপ করে। ওই যে বোম্বে থেকে এসেছিল, বলছিল ফার্স্ট লাইফের মধ্যে আধ্যাত্মিকতার স্থান কোথায়? আমি বলছি, তোমাদের ক্রিয়েটিভিটি কোথায়? প্রোডাক্টিভিটির মধ্যে আছো? বলছে ফার্স্ট লাইফ। তোমরা টাকা ছাপানোর মেশিন তো একটা, সেই বিশাল যন্ত্রের তুমি একটা ধুকপুকুনি যন্ত্র মাত্র। তোমার কোনো প্রাণ নাই। তোমার একটা শনিবার উইকেন্ড, তারপর অফিসে পার্টি, সেখানে আসবে, মদ খাবে, ইয়ে করবে, রবিবার হাঁ করে পড়ে থাকবে, সন্ধ্যায় বউকে নিয়ে যাবে মলে। যারা চাকরি করে তারা তো টাকা ছাপানোর যন্ত্র। চাকরি করা মানে দাসত্ব করা। এই কথা বললে মনে লেগে যায় অনেকের, কিন্তু চাকরের মানেই তো দাসত্ব করা। তাকে অন্যের মন জুগিয়ে চলতেই হবে। ক্রিয়েটিভিটি যেখানে সেখানে সময় লাগবে। অধিকাংশ মানুষ যে যন্ত্রবৎ চলছে তা সে নিজেও বুঝতে পারে না। এই দিন সন্ধ্যায় ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেবের সাথে স্থানীয় এমপি নিশিকান্ত দুবিজির নিম্নোক্ত বাক্যলাপ হলো। প্রথমত, মাংস খাওয়ার জন্য জন্তু জবাই রদ করার আইন বলবৎ করা। শুধু দুধের জন্য গরু পালন চলতে পারে, তাতে প্রকৃতির পক্ষে অনেক সুরাহা হবে। কারণ মাংস খাওয়ার উপযোগী করতে প্রাণীকে যে পরিমাণ উদ্ভিজ্জ সম্পদ যোগান দিতে হয় তা অন্য কাজে লাগানো যায়। দ্বিতীয়ত, বাসযোগ্য জমি কেনাবেচার ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা বর্ধিত করা। যেমন বিক্রয়যোগ্য জমির মালিক ব্যাংকে কাগজপত্র সহ দাখিল করবে, ক্রেতা ব্যাংকে গিয়ে তা জেনে চেক মারফত তা নিজের নামে নথিভুক্ত করবে।
তাতে ট্যাক্স ফাঁকি দেওয়া বন্ধ হবে এবং জমির দরুন পারস্পরিক যে ঝগড়া মারামারি তাও বন্ধ হয়ে যাবে। বিদেশে এই নীতিতেই জমি কেনাবেচা চলে। তৃতীয়ত, হাসপাতালের বর্জ্য পদার্থ জীবাণু শূন্য প্রক্রিয়াকরণের জন্য সরকার দেওঘর শহরের বাইরে একটা জমি দিলে আমরা সহযোগিতা করে প্ল্যান্ট তৈরি করে দেব। চালাবে সরকার। তাতে ওই সব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হতে পারে। অবিনবাবু নিশিকান্তজিকে এই ব্যাপারে নেট থেকে ছবিসহ প্ল্যান দেখিয়ে উদ্বুদ্ধ করেছেন। তাই নিশিকান্তজি বলেন, এটা সহজেই হবে, সরকার জমি অবশ্যই দেবে। এইভাবে আলাপের সূত্রে নিশিকান্তজি আবেগের সাথে বলেন, ঠাকুরের দূরদর্শিকতা কত বিস্তৃত। তিনি পাবনার মানুষ, অথচ কত আগে এই এলাকার উন্নয়নে গঙ্গা দারোয়ার কথা ভেবেছেন। যেমন এখন আপনিও দেওঘর জুড়ে মেট্রো পরিষেবার কথা বলছেন। ভবিষ্যতে তো এগুলো করাই লাগবে। তিনি আরও বলেন, রেল গুমটির ওখানে ফ্লাইওভার তৈরির সময় আপনি যেভাবে প্ল্যান তৈরি করে দিয়েছিলেন, ট্রেন উপর দিয়ে যাবে, তাতে নিচ দিয়ে গাড়ি যাতায়াতের ব্যাপারটা ইনট্যাক্ট থাকবে। নিচে মার্কেট কমপ্লেক্স তৈরি করে দিলে রেলের অনেক ইনকামও হবে। কত দিক দিয়ে সুবিধা। আপনি এই পরিকল্পনা রূপায়িত করার জন্য নকশাও করে দিলেন, টাকাও সাহায্য করার কথা বললেন, অথচ হলো না। ওটা হলে কতই না সুবিধা হতো। আচার্যদেব বললেন, সে সময় রেল প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন। আমি ওনাকে এই কথা বলে প্রভাবিত করেছিলাম, কিন্তু এখান থেকে যাওয়ার পর সব মাথা থেকে বের করে দিলেন, কিছু করলেন না। পরে বললেন, যাই হোক, তবু এখন যেভাবে ফ্লাইওভারটি বেকাপ্পা বানিয়েছে, ওটা দিয়ে গাড়ি যেতে অনেক হাঙ্গামা। তাই এই 2023 সালে আমি এখন বলছি, যা হয়েছে ভালোই হয়েছে। বড় বড় ট্রাকগুলো এই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ হয়েছে। আবার দারোয়ার ওই দিকটার বাইপাসটা হয়ে গেলে আশ্রম পরিসরটার উপর চাপ আরও কমবে। পার্কে ঘোরার মতো স্বচ্ছন্দ পরিবেশ থাকবে এখানে। এটাই মঙ্গল। দেশে সর্বশিক্ষা মিশন ব্যাপারেও আচার্যদেব বললেন, সবাইকে শিক্ষা দেওয়াটা কোনো কাজের কথা নয়। যে যোগ্য এবং কোনো প্রকার ক্ষতিকর হবে না সমাজের পক্ষে, তাকেই শিক্ষা দিতে হবে। নতুবা উগ্র নাশকতাপন্থীর উদ্ভব হবে। যত উগ্রপন্থী সবাই কিন্তু বেশি শিক্ষিত। আমাদের ট্যাক্সের টাকায় তারা শিক্ষা পেয়ে আমাদেরই ক্ষতিকর হয়ে ওঠে। তিনি মদ্যপান বিষয়ে বললেন, দেশে মদ বিক্রি নিয়ন্ত্রিতভাবে রাখতে হবে, একেবারে বন্ধ করা ঠিক নয়। বন্ধ করার ফলে মুম্বাইতে ওই রকম নাশকতাপন্থীর আবির্ভাব। বিহারে মদ ব্যান করায় ঘরে ঘরে 2 নম্বরই ছড়িয়ে গেছে। এতে সরকার কোনো সুবিধা পাচ্ছে না। কালোবাজারির রমরমা। বিহারের মুখ্যমন্ত্রীর সাথে দেখা হলে আমি ওনাকে এই কথাটা বলবো। আলোচনা এগিয়ে চলে। আচার্যদেব বলছেন, 3 প্রকার মানুষ আছে। এক প্রকার আইডিয়া নিয়ে ভাবে, তারা সবসময় পরিবেশের উন্নয়নে আইডিয়া দেয়, তারা ইনোভেটিভ। আর দ্বিতীয় জনেরা বলবে, উৎসবটা কত বিরাট হলো, বিয়েবাড়ি জাঁকজমক হলো, এইসব নিয়ে। আর তৃতীয় জনেরা শুধু মানুষের ঘর কান্নার কথা বলবে, ও এ করলো, ও সেই করলো, এইসব। তারা ভালোও বলতে পারে না, নিন্দার বিষয় বলতে পারে। নিশিকান্তের পড়ার নেশা, রোজ রাত্রে ঘুমানোর আগে বই পড়েন। কথায় কথায় তা জানলে আচার্যদেব তাকে সম্প্রতি ইংরেজিতে প্রকাশিত শ্রী ঠাকুরের জীবনী গ্রন্থ মাস্টার ফুলফিলারের একটি কপি দেওয়ানোর ব্যবস্থা করলেন। সেটি পেয়ে নিশিকান্তজি আনন্দের সাথে বললেন, আমার আর আজ রাত্রে পড়ার খোরাক হলো। পরে তারা আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে ফিরে যান। আচার্যদেবের আলোচনা এই পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।